ঘর দুটো দেখলাম বেশ বৈশিষ্ট্যপূর্ণ। আমারটা একসময় বসবার ঘর ছিল। ভাঙাচোরা আমেরিকান আসবাবপত্র আছে ঘরটায়। স্টিফেনের ঘরটা ছিল শোবার ঘর। লোহার তৈরি খাটের কঙ্কালটার অবশিষ্ট আছে এক ওখানে। দেয়াল থেকে ঝুলন্ত একটা বুক সেলফও ছিল, খসে পড়ে গেছে মেঝেতে। কয়েকটা ছিঁড়াখোড়া বই দেখলাম। ওগুলোর মধ্যে একটার অবস্থা বেশ ভালো মনে হলো। সাদা পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় ওটার মরক্কো বাধাইয়ের স্বাদটা বোধহয় পছন্দ করে উঠতে পারেনি। কেবলস ক্রিশ্চিয়ান ইয়ার নাম বইটির। উপহারের পাতায় লেখা রয়েছে প্রিয় এলিজাবেথকে তার জন্মদিনে স্বামীর তরফ থেকে। বইটা তুলে পকেটে রেখে দিলাম। দেয়ালে ঝুলছে তরুণী এক সুন্দরী মেয়ের ছবি। সোনালি চুল তার, চোখ দুটো সাগরের মতো নীল। ছবির কোনায় বইটার মতো একই হাতের লেখা দেখলাম, এলিজাবেথ 20 বছর বয়সে। ভাবলাম এগুলো কখনো কাজে লাগতে পারে। কাজেই ছবিটাও স্থান পেল আমার পকেটে। স্টিফেন বলল, মনে হচ্ছে বাড়ির মালিক তাড়াহুড়ো করে চলে যেতে বাধ্য হয়েছে কোয়ার্টার মেইন, হয়তো, অথবা যায়নি, এখানেই চিরতরে রয়ে গেছে। খুন? মাথা দোলালাম। আমার ধারণা আমাদের ইয়ার দোষ হাসান এ ব্যাপারে ভালো বলতে পারবে। সাপার তৈরি হতে দেরি আছে। চলো, দিনের আলো থাকতে থাকতে চাষটা একবার দেখে আসি। পাম ও কমলা গাছের মাঝ দিয়ে ঢিবির উপর বাড়িটার কাছে চলে গেলাম আমরা। এক ধরনের প্রবাল পাথর দিয়ে মজবুত করে তৈরি করা হয়েছিল চাষটা। কাছ থেকে রং জ্বলা দেয়াল দেখে স্পষ্ট বুঝলাম আগুন ধরে গিয়েছিল চার্চে। ভেতরে ঝোপঝাড় জন্মেছে, পোকামাকড়ের আবাস হয়ে গেছে জায়গাটা। পাথরের বেদির উপর থেকে কিলবিল করে সরে গেল হলদে রঙের একটা সাপ। ভাঙা দেয়াল ঘেরা কবরস্থানটায় কোনো কবর চোখে পড়ল না, তবে ফটকের পাশে গোল একটা ঢিবি দেখলাম। বললাম, আমরা যদি জায়গাটা খুঁড়ি তাহলে বাড়ির মালিকদের হাড়গোড় পাবো বলে মনে হয়। কি বুঝছো স্টিফেন? খুন হয়েছিল মানুষগুলো, বলল স্টিফেন। উপসংহারে পৌঁছানো শিখতে হবে তোমাকে স্টিফেন, আমি বললাম। বিদ্যাটা কাজে দেয়, বিশেষ করে আফ্রিকায়। যা বুঝছি তাতে তোমার কথা সত্যি হয়ে থাকলে খুনটা স্থানীয়রা করেনি, কারণ কবর দেওয়ার ঝামেলায় যায় না তারা। কিন্তু হাসানের মতো আধা পর্তুগিজ কবর দেবে, বিশেষ করে তাদের মধ্যে যদি ডেলগাডোর মতো পর্তুগিজ কোনো তথাকথিত খ্রিস্টান থাকে। তবে যাই ঘটে থাকুক, ঘটেছে বহু আগে। আঙুল তুলে গোল ঢিবির উপরে জন্মানো একটা গাছ দেখালাম। ওটার বয়স অন্তত বছর 20 হবে। বাড়ি ফিরে দেখলাম আমাদের খাবার তৈরি। হাসান তার সঙ্গে রাতের খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছিল আমাদের, কিন্তু সঙ্গত কারণেই রাজি হয়নি আমি। স্যামি রেঁধেছে। হাসানকে আমরা আমাদের এখানে খাবার আমন্ত্রণ দিয়েছি। অজস্র প্রশংসা করল সে উপস্থিত হয়ে, তবে তার চোখ ঘৃণা ও সন্দেহ ঠিকই চিনতে পারলাম আমি। পানি মেশানো স্কোয়ার ফেস জিন নিলাম আমরা। পানিটা বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ঝর্ণা থেকে এনে দিয়েছে হ্যান্স, নইলে হয়তো পানিতে বিষ বা কোনো ক্ষতিকারক ওষুধ মিশিয়ে দেয়া হতো। প্রথমে ভালো একজন মুসলমানের মতো মদ গিলতে রাজি হলো না হাসান, কিন্তু খেতে বসে খানিক পরে ব্যাপারটা সম্বন্ধে তার মনোভাব পাল্টে গেল। বেশ অনেকখানি জিন দিলাম তাকে আমি। ফ্রেঞ্চরা বলে খেতে খেতে খিদে জাগিয়ে ওঠে, ঠিক একই কথা খাটে মদের বেলাতেও। কথাটা যে ঠিকও হতে পারে তা অন্তত হাসানের বেলায় বোঝা গেল। হয়তো লোকটা ধরে নিল পাপ যা সে করেছে তাতে বাড়তি মদ খেলে
নতুন কোনো শাস্তি তার হবার সম্ভাবনা নেই। 3 নম্বর ড্রিঙ্ক নেবার পর একই সঙ্গে অমায়িক ও বাচাল হয়ে উঠল সে। বুঝলাম সময়টা উপযুক্ত, কাজেই স্যামিকে ডেকে পাঠালাম। ওর মাধ্যমে জানালাম আমাদের মালামাল বয়ে নিতে 20 জন কুলি ভাড়া করা দরকার। হাসান জানালো 100 মাইলের মধ্যে কুলি নেই একজনও, কাজেই তাকে আরও খানিকটা জিন ঢেলে দিলাম। শেষ পর্যন্ত এ ব্যাপারে দরাদরি করে একটা রফা হলো আমাদের মাঝে। কত টাকায় রফা হয়েছিল সেটা আর আমার মনে নেই, তবে হাসান কথা দিল 20 জন ভালো লোক জোগাড় করে দেবে সে। যতদিন আমরা তাদের রাখতে চাই ততদিন থাকবে তারা আমাদের সঙ্গে। এরপর আমি হাসানের কাছে মিশনটা ধ্বংস হবার কারণ জানতে চাইলাম। আদমাতাল হয়ে গেলেও এ বিষয়ে মুখ বুজে থাকলো হাসান। শুধু বলল সে শুনেছে হিংস্র মাজিটোরা 20 বছর আগে তীরের দিক থেকে এসে আক্রমণ করে এখানে যারা এখানে বাস করত তাদের খুন করে ফেলে। তবে একজন সাদা মানুষ ও তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু আর কখনো দেখা যায়নি তাদের। চার্চের পাশেই ওই ঢিবির তলায় কয়জনের কবর আছে? দেরি না করে জিজ্ঞেস করলাম। চমকে গেল হাসান, জিজ্ঞেস করলো কে আপনাকে বলল ওখানে মিশনারিদের কবর আছে? ধরা পড়ে গেছে বুঝতে দেরি হলো না তার, বলতে শুরু করলো আপনি কি বলছেন? আমি জানি না, কখনো শুনিনি ওখানে কারো কবর আছে। উঠে দাঁড়ালো হাসান, সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবার আগে বলল নিশ্চিন্তে ঘুমান সম্মানিত লর্ডরা, আমাকে যেতে হচ্ছে এবার। মারিয়া জাহাজে মালতোলা তদারক করতে হবে আমাকে। তার মানে মারিয়া এখনও রওনা দেয়নি। হাসানের চলে যাবার পর বিশেষ সুরে শীষ বাজালাম আমি। সংকেত পেয়ে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো হ্যান্স। ওকে বললাম হ্যান্স, দ্বীপের দিকে আওয়াজ শুনতে পাচ্ছি, লুকিয়ে তীরে চলে যাও, গোপনে দেখবে ওখানে কি ঘটছে। সাবধানে থেকেও, কেউ যেন দেখতে না পায় তোমাকে। কেউ দেখবে না, বাস, হাসলো হ্যান্স। আমি সাবধান থাকলে রাতে অন্তত কেউ আমাকে দেখতে পাবে না। যেরকম নিঃশব্দে এসেছিল সেরকম নিঃশব্দেই চলে গেল হ্যান্স। বাইরে বেরিয়ে মাভবর সঙ্গে কথা বললাম আমি। ওকে বলে দিলাম সতর্ক পাহারায় থাকতে হবে, প্রত্যেকে যেন তার আগ্নেয়াস্ত্র হাতের কাছে তৈরি রাখে। আন্দাজ করছি হাসান ও তার লোকজন কৃতদাস ব্যবসায়ী, রাতে তারা আমাদের আক্রমণ করে বসবে না তার কোনো নিশ্চয়তা নেই। সত্যি যদি আক্রমণ আসে তাহলে সবাই যেন বারান্দা পর্যন্ত পিছায়, সে নির্দেশ দিলাম। আমি বলার আগে গুলি ছুড়বে না কেউ। ঠিক আছে আমার বাবা, বলল মাভব। এবারের অভিযানটা ভালো হবে বলে মনে হচ্ছে। এত তাড়াতাড়ি লড়াইয়ের সুযোগ পাওয়া যাবে ভাবিনি। সে রাতে আমার সাপ কথাটা নিশ্চয় বলতে ভুলে গিয়েছিল আমাকে। নিশ্চিন্তে ঘুমান মাখো মাজানা, আমরা বেঁচে থাকতে মাটিতে হাঁটে এমন কিছু আপনার কাছে পর্যন্ত আসতে পারবে না। অত নিশ্চিত হয় না, ওকে সাবধান করে দিলাম। ফিরে এসে শুয়ে পড়লাম আমরা। পোশাক পরে থাকলাম, বিছানার পাশে শুয়ে রাখলাম গুলি ভরা রাইফেল। ঘুমিয়ে পড়লাম একটু পরে। ঘুমটা ভাঙলো হঠাৎ করে, কে যেন আমার কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাচ্ছে। ভাবলাম স্টিফেন ডাকছে। রাতের প্রথম প্রহরটা ওরই পাহারা দেবার কথা। রাত 1টার সময় আমাকে জাগিয়ে দেবে ও। জেগেই আছে স্টিফেন, ওর পাইপের আগুনের আভা দেখতে পেলাম। বাস, ফিসফিস করলো হান্সের গলা। সব জেনে ফেলেছি আমি। বড় নৌকাটায় করে দ্বীপ থেকে কৃতদাসদের মারিয়া জাহাজে ওঠাচ্ছে ওরা। এখানে এলে কি করে জিজ্ঞেস করলাম। শিকারীরা সবাই ঘুমিয়ে পড়েছে, হাসলো হান্স। না, ঘুমায়নি, চোখ কান খোলা রেখেছে সবাই, কিন্তু বুড়ো হান্স ওদের ফাঁকি দিয়ে চলে এসেছে এখানে। এমনকি বাস সমার্সও কিছু শুনতে পাননি। আসলেই তেমন কিছু শুনিনি, বলল স্টিফেন। ভেবেছিলাম কোনো ইঁদুর হাঁটছে। বারান্দায় বেরিয়ে যাবার দরজাটা যেখানে ছিল সেখানে চলে এলাম আমি।
শিকারীদের তৈরি আগুনের আভায় মাভবকে দেখতে পেলাম। জেগে আছে হাঁটুর উপর রাইফেলটা রাখা। ওর পিছনে আরও দুজন প্রহরীকে প্রহরীকে দেখলাম। মাভবকে ডেকে হাঁসকে দেখে বললাম, বুঝে দেখো কেমন ভালো পাহারাদার তোমরা। তোমাদের নাকের ডগা দিয়ে আমার কাছে চলে এসেছে ও তোমরা কিছু টেরও পাওনি। হটেনটট হান্সের দিকে তাকিয়ে থাকলো দুর্দর্শ ঝুলু যোদ্ধা মাভব। তারপর তার কাপড় ও বুট জুতো স্পর্শ করে দেখল। তিক্ত গলায় বলল, ও মাকুমা জানা, আমি বলেছিলাম মাটিতে হাঁটে এরকম কিছু আপনার কাছ পর্যন্ত আসতে পারবে না, কিন্তু এই হলদে সাপটা আমাদের মাছ দিয়ে মাটিতে শেষরে পার হয়েছে। বিশ্বাস না হয় তো ওর ওয়েস্ট কোটের ভেজা কাদা দেখুন। তারপরে সাপ কামড়ে দিতে পারে, মেরে ফেলতে পারে। চাপা হাসলো হান্স। তোমরা জুলোরা মনে করো তোমরা খুব সাহসী। কথায় কথায় চোখা বর্ষা বা ধারালো কুড়াল বের করো, কিন্তু একটা হটেনটট নেড়িকুত্তার দামও তোমাদের যে কারো চেয়ে বেশি। মা ভবো মারতে ওঠায় হ্যান্স তাড়াতাড়ি বলে উঠল, না যোদ্ধা মা ভবো, আমাকে মারতে এসো না। ভিন্ন কাজ করলেও আমরা একই মালিকের চাকরি করি। যখন যুদ্ধের প্রয়োজন হবে তোমার উপর দায়িত্ব ছেড়ে দেব আমি, কিন্তু যখন নজর রাখা বা গুপ্তচরের কাজ করা দরকার এই হান্সের উপর নির্ভর করতে হবে তোমাদের। দেখো মা বাবু, হাতের মুঠো খুলে দেখালো হান্স। ওর হাতে সিংহের তৈরি নসির ছোট একটা বাক্স। ওরকম বাক্স ঝুলুরা তাদের কানের উপর রাখে। কার এটা বলো তো? আমার। রাগী গলায় বলল মা বাবু, তুমি চুরি করেছ? হ্যাঁ, টিটকার ঈশ্বরে বলল হান্স, এটা তোমার। রাতের আধারে তোমাকে পার হয়ে আসার সময় ওটা তোমার কাছ থেকে নিয়ে এসেছি। একবার তোমার মনে হয়নি মশার মতো কিছু একটা তোমার মুখে বাড়ি খেয়ে সুরসুরি দিয়েছে? হুম। গুড়গুড় করে উঠল মা বাবার কণ্ঠ। হটেনটট জাতির বিশ্রী সাপ। নোংরা নিচ কৌশলে তুমি দক্ষ। তবে এর পরের বার কিছু যদি আমাকে সুরসুরি দেয় তাহলে হাতের বদলে বর্ষা দিয়ে আঘাত করব আমি। দুজনকে বিদায় করে স্টিফেনের কাছে ফিরে এলাম আমি। বললাম, আজকে সে যা ঘটতে দেখলো সেটা সাহস আর চতুরতার চিরন্তন লড়াই। বুঝে ফেলেছি হাসান ও তার লোকজন নিজেদের কাজে ব্যস্ত থাকবে। কাজেই এবার নিশ্চিন্তে ঘুম দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখলাম উঠে পড়েছে স্টিফেন সমার্স। বেরিয়ে গেছে বাইরে। নাস্তার মাঝামাঝি চলে এসেছি। এ সময় ফিরল সে। জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিল? খেয়াল করেছি ওর কাপড় চোপড় ছিঁড়ে গেছে, সেগুলোতে ভেজা শ্যাওলা আটকে আছে। সবচেয়ে উঁচু পাম গাছে উঠেছিলাম। কোয়ার্টার মেইন, বলল স্টিফেন। হাসানের এক লোককে দেখলাম দড়ি ব্যবহার করে উঠছে গাছে। আরেকজনের কাছে শিখে নিলাম কৌশলটা কঠিন কিছু না, তবে প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হয়। কিন্তু কেন শুরু করেও থেমে যেতে হলো আমাকে? ভালোবাসার তাগিদে বলল স্টিফেন। পিনকিউলার দিয়ে দেখে মনে হলো গাছটার মাথায় একটা অর্কিড জন্মেছে। কাজেই উঠে পড়লাম। তবে ওটা অর্কিড ছিল না, আসলে জিনিসটা হলদে শ্যাওলা। তবে আরেকটা কাজ হয়েছে গাছে ওঠায়। উপরে উঠে মারিয়াকে দেখলাম দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। দূরে ধোঁয়া দেখলাম। বিনোকুলার চোখে লাগিয়ে বুঝলাম একটা ইংরেজ ম্যান অব ওয়ার আসছে তীর ঘেঁষে। তারপর কুয়াশা এসে দৃশ্যটা ঢেকে দিল। ওটাই বোধ হয় যুদ্ধজাহাজ ক্রোকোডাইল। বললাম আমি। হাসানকে যা বলেছিলাম তার পুরোটাই মিথ্যে ছিল না। মিস্টার ক্যাটের কাছে শুনেছিলাম এদিকেই আসছে ক্রোকোডাইল। এখন যদি ওটার ক্যাপ্টেন মারিয়ার হোল্ড দেখতে চান তাহলে কি হবে বুঝতে পারছো? পথ না বদলালে দুটো জাহাজের দেখা হবে না, বলল স্টিফেন। তবে হলে আমি খুব খুশি হব। ওই শয়তান ডেলগাডোকে ক্ষমা করতে পারিনি আমি। বেচারা কৃতদাসদের কথা যদি বাদও দিই, কী সুন্দর আমাদের মালপত্র নিয়ে গোপনে সরে পড়তে চেষ্টা করছিল বদমাসটা। হাত বাড়িয়ে দিল স্টিফেন।
কফিটা দেবে? পরবর্তী 10 মিনিট নীরবে খেলাম আমরা। খাওয়া শেষ হতেই হাসান এলো। আগের চেয়েও মনে হলো তাকে দেখে মনে হলো তাকে দেখে। মেজাজ খারাপ করে রেখেছে। বোধহয় কালকে রাতে জিম মাথা ধরিয়ে দিয়েছে তার। অথবা এমনও হতে পারে মারিয়া নিরাপদে চলে যেতে পারায় সে ধরে নিয়েছে আমরা কৃতদাসদের ব্যাপারে কিছু জানি না, ফলে আমাদের সঙ্গে নরম আচরণ করবার কোনো দরকার নেই তার। আরেকটা কারণে তার মেজাজ চড়ে থাকতে পারে। হয়তো রাতে আমাদের খুন করতে চেয়েছিল সে, কিন্তু সুযোগ বের করতে পারেনি। শুভ সকাল সকাল জানালাম আমরা হাসানকে। আজকে সালাম জানালো না সে। সালামের মাধ্যমে আচরণ নিতে জিজ্ঞেস করলো স্যামের মাধ্যমে আচরণ নিতে জিজ্ঞেস করলো আমরা কখন চলে যাব। জানালাম। তার কথা অনুযায়ী 20 জন কুলি দিচ্ছে। তার আগে যাচ্ছি না আমরা। মিথ্যে বলছেন, আমি আপনাদের কুলি দেবার কথা বলিনি। গতকালকের দেয়া কথা পুরোপুরি অস্বীকার করলো হাসান। আমার এখানে কোনো কুলি নেই। বলতে চাইছেন কালকে রাতে কৃতদাসদের সঙ্গে তাদের সবাইকেও মারিয়া জাহাজে তুলে দিয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। পাঠক, বয়স্ক অভিজ্ঞ বনবিড়াল যখন শিকার করতে যায় তখন ছোট কোনো কুকুরকে সামনে দেখলে কীরকম আচরণ করে দেখেছেন কখনো? প্রচণ্ড রাগে ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায় তখন বিড়ালটা। রোম দাঁড়িয়ে যায়, জ্বলে ওঠে চোখ। কী যে কুৎসিত গালাগাল করে সেটা ওই বিড়ালই জানে। আমার কথা শুনে ঠিক সেরকম অবস্থা হলো হাসানের। দেখে মনে হলো রাগে ফেটে পড়বে লোকটা। লাল চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। গাল দিতে শুরু করলো সে এক নাগারে। কোমরে গোজা বিরাট ছোড়াটার বাটে চলে গেল তার হাত। তারপর বনবিড়াল যা করে সেও তাই করলো। থুতু ছিটালো মাটিতে। আমার পাশে দাঁড়িয়ে আছে স্টিফেন। শান্তভাবে দেখছে সব। খানিকটা বিস্ময়ও ফুটে উঠল ওর চেহারায়। আমার চেয়ে হাসানের খানিকটা কাছে আছে ও, কাজেই অস্বস্তিকর পরিস্থিতিটা আমার চেয়ে বেশি উপলব্ধি করলো বোধ হয়। সে কারণেই কিনা জানি না হঠাৎ ক্ষেপে উঠল স্টিফেন। তারপর কড়া একটা গাল বুকে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল হাসানের উপর। ওর চমৎকার একটা ঘুষিতে থেতলে গেল হাসানের নাক। হোঁচট খেয়ে পিছালো হাসান, সেই সঙ্গে বের করে ফেললো ছোরা। কিন্তু স্টিফেনের বাম হাতে ঘুষি তার চোখে লাগতেই হাত থেকে পড়ে গেল ছোরাটা। নিজেও বসে পড়ল সে। ছোরাটা চট করে সরিয়ে ফেললাম আমি। বুঝতে পারছি যা হবার হয়ে গেছে। আপাতত লড়াই বন্ধ করবার আর কোনো উপায় নেই। জুলু শিকারীরা ছুটে এসেছে আওয়াজ শুনে। তারা হাসানকে মারতে উঠতেই ঠেকালাম তাদের। উঠে দাঁড়ালো হাসান। তারপর বলতেই হয়, সত্যিকারের পুরুষ মানুষের মতো মাথা নিচু করে তেড়ে গেল স্টিফেনের দিকে। তার বিরাট মাথাটা গুঁতো দিল স্টিফেনের বুকে। দুজনের মধ্যে স্টিফেনের ওজনই কম। ধাক্কা খেয়ে চিত হয়ে পড়ল ও। তবে শত্রুর বেকায়দা অবস্থার সুযোগটা নিতে পারল না হাসান। তার আগেই আবার উঠে দাঁড়ালো স্টিফেন। শুরু হলো দুজন পুরুষের মধ্যে মর্যাদার মরণপণ লড়াই। হাত পা মাথা ব্যবহার করছে হাসান। স্টিফেন শুধু দুহাত, কিন্তু বারবার হাসানের আক্রমণ এড়িয়ে যাচ্ছে স্টিফেন। সুযোগ মতো আঘাত করছে দু হাতে। মাথা ঠান্ডা রাখায় শীঘ্রই সুবিধাজনক অবস্থায় চলে গেল ও। একবার চোয়ালের নিচে জোরালো একটা হুক খেয়ে ছিটকে পড়ে গেল, কিন্তু আবার উঠে পড়তে পারল। পরের দফায় প্রচণ্ড ঘুষিতে হাসানকে উড়িয়ে দূরে নিয়ে ফেলল স্টিফেন। জুলু শিকারীরা তাদের প্রিয় ওয়াজেলার সাহসী লড়াই দেখে উৎসাহ দিয়ে হৈ হৈ করতে শুরু করেছে। আমি খুশিতে রীতিমতো নাচছি। উঠে দাঁড়ালো হাসান। থুতু করে কয়েকটা ভাঙা দাঁত ফেললো মাটিতে। তারপর কৌশল পাল্টে জড়িয়ে ধরল স্টিফেনের কোমর। আগুপিছু শুরু করলো দুজন। মুসরামুসরি আরম্ভ হয়ে গেল। হাঁটু তুলে স্টিফেনকে গুঁতো দিতে চেষ্টা করলো হাসান। সেই সঙ্গে কামড়াতে চাইল বিরাট হাঁ করে। তারপর ব্যথার কারণে টের পেল তার সামনের দাঁত আর নেই। একবার স্টিফেনকে প্রায় ফেলে দিল হাসান, কিন্তু শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হলো না।
কলার চেপে ধরে শ্বাস আটকে দিতে চেয়েছিল সে। স্টিফেনের শার্টের কলারটা ছিঁড়ে গেল। ঝটকা দিয়ে ঝটকিতে হাসানের পাগড়িটা পড়ে গেল তারই মুখের উপর। ক্ষণিকের জন্যে অন্ধ হয়ে গেল সে। সুযোগটা নিল স্টিফেন। বাম হাতে হাসানকে ঘুরিয়ে ডান হাতে একের পর এক ঘুষি মেরে চলল। কয়েকটা ঘুষির পর আর সহ্য করতে পারল না হাসান। বসে পড়ে আত্মসমর্পণের ভঙ্গিতে মাথার উপর হাত তুলে হাঁপাতে হাঁপাতে বলল, সম্মানিত ইংরেজ লর্ড, আমাকে হারিয়ে দিয়েছেন, ক্ষমা চাও। এক মুঠো কাদা তুলে নিয়ে হুমকি দিল উত্তেজিত স্টিফেন, নইলে এই কাদা তোমার গলা দিয়ে ঠুসে নামাবো আমি। ভাষাটা ইংরেজি হলেও বক্তব্য বুঝল হাসান। কপালটা প্রায় মাটিতে ঠেকিয়ে ফেলে এক নাগারে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলো। তার কথা শেষ হবার পর আমি বললাম, লড়াই তো শেষ, এবার আমাদের কুলির কি হবে? আমার কোনো কুলি নেই, নির্বিকার গলায় জানালো হাসান। মিথ্যুক কোথাকার! ধমক দিলাম আমি। আমার এক লোক তোমার গ্রামে গিয়ে দেখে এসেছে, ওখানে অনেক লোক আছে, তাহলে নিজে গিয়ে ওদের নিয়ে আসুন। হিস করে বলল হাসান। ওর মনে পড়ে গেছে অনুগত প্রচুর লোক আছে ওর। বিপদে পড়ে গেলাম। কৃতদাস ব্যবসায়ীকে তার প্রাপ্য পিটি দেয়া ন্যায্য কাজই হয়েছে, কিন্তু এবার যদি সে তার অনুচরদের নিয়ে আক্রমণ করে বসে, তাহলে আমাদের যে তার আশা প্রায় নেই বললেই চলে। যে চোখটা খোলা আছে সেটা দিয়ে আমার বিচলিত প্রতিক্রিয়া লক্ষ্য করল হাসান। নিজের সুবিধাজনক অবস্থান বুঝতে পেরে আবার রেগে উঠল। আমাকে কুকুরের মতো মারা হয়েছে, নিচু গলায় বলল। তবে স্রষ্টা দয়াময়, তিনি যথাসময় অবিচারের প্রতিফলন দেবেন। তার কথা শেষ হতে না হতেই সাগরের দিক থেকে ভারী একটা গর্জন ভেসে এলো। চিনতে দেরি হয় না, ওটা কামান দাগার আওয়াজ। ঠিক তখনই তীরের দিক থেকে ছুটে এলো এক লোক। চিৎকার করে জানতে চাইল, বে হাসান কোথায়? এখানে। আঙুল তাক করে হাসানকে দেখালাম। এক দৃষ্টিতে দলনেতার দিকে তাকিয়ে থাকলো লোকটা। চোখ বড় বড় হয়ে উঠল হাসানের অবস্থা দেখে। মনে হলো কোটর ছেড়ে বের হয়ে আসবে তার চোখ দুটো। দেখার মতোই হয়েছে মার খাওয়া হাসানের বিধ্বস্ত চেহারা। আতঙ্কিত গলায় বলল তার অনুচর, ক্যাপ্টেন, একটা ইংলিশ ম্যানওয়্যার মারিয়াকে ধাওয়া করছে। বিরাট কামানটা গর্জন ছাড়ল দ্বিতীয়বারের মতো। কিছু বলল না হাসান, তবে চোয়াল ঝুলে পড়ল তার। মুখটা হা হয়ে যেতেই দেখলাম 3টে দাঁত হারিয়েছে সে। ওটা ক্রোকোডাইল। ধীরে ধীরে বললাম আমি, যাতে স্যামি ভাষান্তর করতে পারে। শার্টের ভেতরের পকেট থেকে ভাঁজ করা একটা ইউনিয়ন জ্যাক বের করে খুললাম। পতাকাটা স্টিফেনকে দিয়ে বললাম, দম ফিরে পেয়ে থাকলে আরেকবার পাম গাছে উঠবে। পতাকা উড়িয়ে সংকেত দেয়া দরকার ক্রোকোডাইলকে। আসুক ওটা এখানে। নিশ্চয়, বলল স্টিফেন। খুব ভালো হয় তাহলে। ওর কাটা কুটি ভরা ফোলা চেহারায় আবার হাসি ফুটে উঠল। হ্যান্স, ডাকলো। আমাকে একটা লাঠি আর দড়ি এনে দাও তো। কিন্তু হাসানের ধারণা পতাকা উড়িয়ে সংকেত দেওয়াটা মোটেই ভালো কোনো চিন্তা নয়। তড়িঘড়ি করে সে বলল, ইংরেজ লর্ড, আপনার কুলি পাবেন, আমি নিজে গিয়ে নিয়ে আসছি ওদের। না, সাপ মানা করে দিলাম তাকে। তুমি এখানে থাকবে জিম্মি হিসেবে। তোমার অনুচরকে পাঠাও ওদের নিয়ে আসতে। দ্রুত কি যেন নির্দেশ দিল হাসান তার অনুসারীকে। ছুটে চলে গেল বার্তাবাহক। এবার সে ছুটল ডান দিকে, গ্রাম লক্ষ্য করে। সে যেতে না যেতেই আরেকজন বার্তাবাহক এসে হাজির হলো। দলনেতার অবস্থা দেখে বিস্মিত হয়ে গেল সেও। বে, তুমিই যদি বে হও, দ্বিধান্বিত স্বরে বলল সে। হাসানের ফোলা রংচঙের চেহারা দেখে টেলিস্কোপ দিয়ে আমরা দেখলাম ইংলিশ ম্যানওয়্যার থেকে নৌকা নামানো হয়েছে। ওই নৌকা মারিয়ায় ভিড়েছে। স্রষ্টা মহান, ভিড় করল মহামান্য হাসান। যখন মায়ের দুধ খেত সেই তখন থেকে ওই ডেলগাডো
একটা বিশ্বাসঘাতক, সত্যি কথা বলে দেবে শয়তানটা, আর ইংরেজরা নির্ঘাত এখানে আসবে। সব তাহলে শেষ, পালানো ছাড়া আর কোনো উপায় নেই। সবাইকে বলো জঙ্গলে পালিয়ে যেতে, সঙ্গে কৃতদাসদের, মানে সবার চাকরদেরও যেন নিয়ে যায় ওরা। আমি এখনই আসছি। কোথাও যাচ্ছ না তুমি? জোর দিয়ে বললাম আমি। অন্তত এখন নয়, আমাদের সঙ্গে যেতে হবে তোমাকে। হাসানের বিধ্বস্ত চেহারায় করুণ একটা ভাব দেখা গেল এবার। নরম গলায় সে বলল, লর্ড কোয়ার্টারমেইন, আমি যদি আপনাকে 20 জন কুলি দিই, সেই সঙ্গে নিজেও কয়েকদিনের জন্যে যাই আপনাদের সঙ্গে, তাহলে কি আপনি আপনার দেশের লোকদের এখানে আসবার সংকেত দেয়া থেকে বিরত থাকবেন? তোমার কি মনে হয় স্টিফেন? জিজ্ঞেস করলাম। স্টিফেন একটু ভেবে বলল, আমি রাজি। এই শয়তানটাকে যথেষ্ট মারধর করা হয়েছে। তাছাড়া ক্রোকোডাইলের নাবিকরা যদি এখানে নামে তাহলে আমাদের অভিযান ভণ্ডুল হয়ে যাবে। জাঞ্জিবার বা অন্য কোথাও কোনো কৃতদাস কোর্টে সাক্ষ্য দেবার জন্যে আমাদের নিয়ে যাবে তারা, আর ক্রোকোডাইল এখানে এনে লাভও হবে না কোনো। জাহাজটা আসবার আগেই হাসান ছাড়া বাকি শয়তানগুলো পালাবে। আমরা তো আর নিশ্চিত হতে পারছি না যে এই হাসান বদমাশটার ফাঁসি হবেই। হয়তো শেষ পর্যন্ত আইনের ফাঁক গলে ছাড়া পেয়ে যাবে শয়তানটা। ভাবতে কয়েক মিনিট সময় দাও আমাকে, বললাম। গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম। এরই মধ্যে আমাদের দিকে আসতে দেখলাম 20 জন স্থানীয়কে। ওরাই নিঃসন্দেহে কুলির কাজ করবে। আরও অনেককে দেখলাম গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে পালাচ্ছে। একটু পর তৃতীয় এক বার্তাবাহক এসে হাজির হয়ে জানালো, দখলকারী ইংরেজ নাবিকরা মারিয়া জাহাজটা নিয়ে চলে যাচ্ছে। ওটার সঙ্গে চলেছে ক্রোকোডাইল। বুঝলাম, পর্তুগিজ এলাকায় বাধ্য না হলে জাহাজ ভিড়াতে চান না ক্রোকোডাইলের ইংরেজ ক্যাপ্টেন। এটাও বুঝতে দেরি হলো না। পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে যা করবার তাড়াতাড়ি করতে হবে। সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবং বোকার মতো স্টিফেনের মতামত মেনে নিয়ে ভুলটা তখনই করলাম। 10 মিনিট পর সিদ্ধান্ত পাল্টালাম আমি, কিন্তু তখন আর কিছু করবার নেই। ক্রোকোডাইল ততক্ষণে চলে গেছে সংকেত দেবার আওতার বাইরে। চালাক চতুর হাঁস বাঁকা হেসে বলল, বাস, আমার মনে হয় ভুল করে ফেলেছেন আপনি ভুলে গেছেন ওই সাদা আলখেল্লা পরা হলদে শয়তানগুলো আবার এখানে ফিরে আসবে। আপনি যখন আবার এদিকে ফিরবেন তখন আমাদের জন্য অপেক্ষায় থাকতে পারে তারা। ক্রোকোডাইল যদি তাদের গ্রাম ধ্বংস করে দিত তাহলে অন্য কোথাও চলে যেত হয়তো। তবে পিটুনি খাওয়া হাসানকে একবার দেখে নিল হান্স। আমাদের হাতে তাদের ক্যাপ্টেন বন্দি। ওকে আপনি হয়তো ফাঁসি দেবেন। যদি না দিতে চান তো ওকে আমার হাতে তুলে দিন। আমি ভালো ফাঁসি দিতে জানি। তরুণ বয়সে কিছুদিন কেপটাউনের জল্লাদকে সাহায্য করেছিলাম আমি। এখান থেকে যাও তো, ধমক দিলাম হান্সকে। তবে মনে মনে আমাকে স্বীকার করতে হলো, ঠিকই বলেছে হান্স। 6 কৃতদাসদের পথ। এসে হাজির হলো 20 জন কুলি। তাদেরকে পাহারা দিয়ে আনলো 5-6 জন সশস্ত্র লোক। হাসানকে সঙ্গে নিয়ে ভালো মতো দেখলাম কুলিদের সঙ্গে আমাদের শিকারীরাও থাকলো। রুগ্ন ভীত মনে হলো কুলিদের সবাইকে দেখে। শরীরের গড়ন ও চুল বাঁধবার বিভিন্ন ধরন দেখে বুঝলাম বেশ কয়েকটা উপজাতির লোক আছে তাদের মধ্যে। কুলিদের দাবড়ে নিয়ে পৌঁছেই হাসানের সঙ্গে উত্তেজিত আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল প্রহরীদের একজন। স্বামী না থাকায় বুঝতে পারলাম না কি বলছে তারা দুজন। তবে আন্দাজ করলাম হাসানকে উদ্ধারের পথ বের করার জন্যেই এই আলোচনা। তবে আলোচনাটা যদি ওই বিষয়ে হয়েও থাকে ফলপ্রসূ হলো না, কারণ তাদের কৃতদাস ব্যবসার অন্যান্য সহযোগীদের মতোই পালিয়ে চলে গেল এই প্রহরী কজনও। তবে তাদের একজন একটু ভারী গড়নের লোক। সে দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে গুলি ছুড়ল আমাকে লক্ষ্য করে। গুঞ্জন শুনে বুঝলাম
আমার কাছ থেকে বেশ কয়েক গজ দূর দিয়ে চলে গেল তার গুলি। তবে আমাকে খুন করতে চেষ্টা তো সে করেছে, কাজেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ছাড়া যায় না একে। আমার হাতে তখন ইন্টোমার মুভি নামের সেই ছোট রাইফেলটা, যেটা দিয়ে দিনগানের কালে শকুনদের গুলি করেছিলাম। ঠিক করলাম লোকটাকে মেরে ফেলতে পারলেও তা আমি করব না। পায়ে গুলি করতে পারি, কিন্তু তাহলে হয় তাকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে হবে, নয়তো মরার জন্যে ফেলে যেতে হবে। কাজেই তার ডান হাতে লক্ষ্য স্থির করলাম। হাত ঝেড়ে দৌড়াচ্ছে লোকটা। 50 ফুট দূরে চলে গেছে। কনুইয়ের একটু উপরে বাহুতে গুলি করলাম। বুলেটের আঘাতে ভেঙে গেল হাতটা। জুলুদের বললাম, নিচ নিচ শয়তানটা আর কখনো কাউকে গুলি করবে না। দারুণ মাকু মা জানা, দারুণ। উচ্ছ্বসিত প্রশংসা করল মাভব। পরক্ষণেই বলল, কিন্তু আপনি যখন এত ভালো লক্ষ্যভেদ করতে পারেন, তাহলে ওর মাথায় গুলি করলেন না কেন? গুলিটা তো অপচয় হলো। এবার কুলিদের সঙ্গে যোগাযোগের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বেচারারা ভেবেছেন নতুন একজন মনিবের কাছে বিক্রি করে দেয়া হয়েছে তাদের পাঠক। এই কৃতদাসদের বিক্রির উদ্দেশ্যে আনা হয়নি, এদের রাখা হয়েছিল হাসানের বাগান দেখাশোনার জন্যে। আমাদের কপাল ভালো, এদের দুজন মাঝিটু উপজাতির লোক। আপনাদের আগেই বলেছি, মাঝিটুরা আসলে জুলু বংশেরই মানুষ। বহুকাল আগে যারা জুলুদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাদের ভাষা বুঝতে পারলাম, যদিও কষ্ট হলো বেশ। ভাষাটা জুলুর উপর ভিত্তি করেই। তবে অন্যান্য যেসব উপজাতির মেয়েদের বিয়ে করেছে মাঝিটুরা, তাদের ভাষাও মিশে গেছে জুলুর সঙ্গে। তৈরি হয়েছে মিশ্র একটা ভাষা। কুলিদের মাঝে আরেকজনকে পেলাম যে খানিকটা অশুদ্ধ আরবি বলতে পারে। স্যামি তার সঙ্গে কথা বলল। মাঝিটুদের আমি জিজ্ঞেস করলাম তাদের দেশে যাওয়ার পথ চেনে কিনা তারা। লোক দুটো জানালো তারা চেনে, কিন্তু জায়গাটা এখান থেকে অনেক দূরে, পুরো 1 মাসের পথ। তাদের বললাম, আমাদের যদি তারা ওখানে পৌঁছে দিতে পারে, তাহলে মুক্তি তো তাদের মিলবেই, ভালো পুরস্কারও দেব। আরও বললাম, অন্য লোকগুলো যদি ঠিকমতো তাদের কাজ করে, তাহলে আমাদের প্রয়োজন ফুরালে তাদেরও মুক্ত করে দেব। এই কথা শুনে করুণ হাসলো বেচারা বন্দি মানুষগুলো। বেহাসানের দিকে চকিতে তাকালো। চোখ গরম করে পাল্টা তাদের দেখলো হাসান। মাহবুবর পাহারায় একটা বাক্সের উপর বসে আছে সে। কুলিদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় তারা ভাবছে, ওই লোক বেঁচে থাকতে আমরা মুক্তি পাবো কী করে। তাদের সন্দেহ সত্যি করতেই যেন হাসান জিজ্ঞেস করলো, কোন অধিকারে আমরা তার লোকদের মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি? জবাবে স্টিফেনের হাতে ধরা ইউনিয়ন জ্যাক পতাকাটা দেখালাম আমি। ওটার অধিকারে বললাম। আর ফেরার সময় ওরা যেরকম কাজ করবে, সেই অনুযায়ী তাদের জন্যে তোমাকে পারিশ্রমিক দেব আমরা। হ্যাঁ ইংরেজ, ফেরার সময় তোমরা আমাকে পারিশ্রমিক দেবে, অথবা দেবে হয়তো তার আগেই, বিড়বিড় করলো হাসান। বিকেল 3টের দিকে যাত্রার জন্যে তৈরি হতে পারলাম আমরা। এত কিছু গোছগাছ করতে হলো যে হয়তো কালকে সকালে রওনা হওয়াই ভালো হতো, কিন্তু রাতটা আর এখানে থাকতে মন চাইল না আমাদের। অর্ধ উলঙ্গ কুলিদের মাঝে বিতরণ করা হলো কম্বল। কৃতজ্ঞ হয়ে গেল লোকগুলো এই উপহার পেয়ে। সবার বহনের জন্যে মালামাল ভাগাভাগি করে দেয়া হলো। ডারবান থেকেই আমরা এমনভাবে মালগুলো বেঁধে এনেছি যে একজন লোক এক একটা বাক্স বইতে পারবে। গাধা 4টের পিঠে জিন চাপানো শেষে পানি নিরোধক চামড়ার ব্যাগে ভরে মালামাল তোলা হলো। হ্যান্স থেকে যেন শোবার পাটি ও রান্নার সরঞ্জাম এনে গাধার পিঠে তুলল। বোধহয় পরিত্যক্ত গ্রাম থেকে ওগুলো নিয়ে এসেছে ও। আমাকে স্বীকার করতেই হচ্ছে,
ওগুলো সত্যি প্রয়োজনীয় জিনিস দেখে কোত্থেকে ওসব ও এনেছে সেটা আর জিজ্ঞেস করলাম না। শেষে চড়ে বেড়ানো 6-7টা ছাগল ধরে আনা হলো আমাদের সঙ্গে নেবার জন্যে। শিকার না পাওয়া পর্যন্ত ওগুলো আমাদের মাংসের চাহিদা মেটাবে। ওগুলোর জন্যে হাসানকে টাকা দিতে চাইলাম আমি। হাতে টাকা দিতেই টাকাগুলো সে রাগের সঙ্গে ছুঁড়ে ফেলে দিল। ওগুলো তুলে পকেটে পুরলাম, আবার টাকা সেধেছি। নেয়া না নেয়া হাসানের ব্যাপার, কাজেই ছাগলগুলো সঙ্গে নেয়ায় বিবেকের দংশন আর থাকলো না আমার। শেষ পর্যন্ত যাত্রার জন্য তৈরি হলাম আমরা। এবার কথা উঠল হাসানের কি ব্যবস্থা করা হবে। হ্যান্সের মতোই জুলু শিকারীরাও একমত, মেরে ফেলা হোক লোকটাকে। কথাটা হাসানকে ভাষান্তর করে জানালো স্যামি। এবার দেখলাম এই নিজ খুনে বদমাসটা আসলে কত বড় কাপুরুষ। হাঁটু মুড়ে বসে পড়ল সে। ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করলো, বারবার চোষ্টার নাম নিচ্ছে। ব্যাখ্যা করে বোঝাতে শুরু করলো, আমরা যে ঈশ্বরের আরাধনা করি তার চোষ্টাও তো আসলে সেই একই সৃষ্টিকর্তা। তার একটানা বকবক শুনতে শুনতে অধৈর্য হয়ে লাঠি তুলে বাড়ি মারার ভয় দেখালো মাভব। এবার চুপ করলো লোকটা। সরল সাদাসিধে স্টিফেন ছেড়ে দিতে চাইলো হাসানকে। তাতে অন্তত একটা উপকার হবে। লোকটার অসহ্য সঙ্গ সহ্য করতে হবে না আমাদের। ভাবনা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম, লোকটাকে সঙ্গে নেব। অন্তত 2-1 দিন আমাদের হাতে বন্দি থাকুক। তার অনুগত সঙ্গীরা যদি আমাদের অনুসরণ করে আক্রমণ করে বসে, তাহলে তখন জিম্মি হিসেবে কাজে আসবে হাসান। যাত্রার সময় হলে নড়তে চাইল না লোকটা। তারপর এক জুলু শিকারির বর্ষা যখন তার অবশিষ্ট খেল্লায় আস্তে করে খোঁচা দিল, তখন সমস্ত বিরোধিতা ভুলে গিয়ে সহযোগিতা করতে রাজি হয়ে গেল সে বিনা তর্কে। রওনা হলাম আমরা দুজন। পথ প্রদর্শক নিয়ে সামনে চললাম আমি। আমাদের পর আসছে কুলিরা, তাদের পেছনে অর্ধেক জুলু শিকারী, তারপর হ্যান্স ও স্বামীর দায়িত্বে 4টে গাধা। এরপর বাকি শিকারীদের পাহারায় হাসান। সবার শেষে মাভব আর স্টিফেন। বলা বাহুল্য আমাদের সবার রাইফেলে গুলি ভরা আছে। জরুরি যে কোনো অবস্থার জন্য তৈরি হয়ে আছি আমরা। পথ প্রদর্শকরা যে পথে আমাদের নিয়ে চলল সেটা সাগরের তীর ঘেঁষে কয়েকশো গজ গেছে। তারপর বাঁক নিয়ে সরে হাসানের গ্রামে ঢুকে চলে গেছে অজানার দেশে। 10 ফুট উঁচু পাথরে একটা টিলার উপর দিয়ে চলেছি আমরা। একটু দূরেই 50 গজ চওড়া একটা গভীর খাল মূল ভূখণ্ড থেকে কৃতদাসদের আটকে রাখার দ্বীপটাকে বিভক্ত করেছে। ওই দ্বীপ থেকেই কালকে রাতে ডেলগাডোর জাহাজ মারিয়াতে তোলা হয়েছে কৃতদাসদের। খালটা পার হতে গিয়ে গাধাগুলোকে নিয়ে সমস্যা হলো। পিছলে গিয়ে একটা গাধা মালামাল ফেলে দিল পানিতে। আরেকটা মালপত্র সহ সাগরে নেমে পড়তে চাইল উত্তেজিত হয়ে। পেছনের শিকারী ওটাকে ধরতে ছুটে এলো। ঠিক তখনই পানিতে পড়ার চলাৎ শব্দ হলো। আমি মনে মনে বললাম, গাধাটা পানিতে পড়ে গেছে। কিন্তু পরক্ষণেই একটা চিৎকার শুনে বুঝতে পারলাম গাধা নয়, টিলার উপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছে হাসান। ভালো সাঁতারু সে। বিশৃঙ্খলার সুযোগে একটু পিছিয়ে গিয়েছিল, তারপর লাফ দিয়েছে টিলা থেকে। গভীর পানিতে পড়েই ডুব দিল বদমাসটা। তীর থেকে অন্তত 20 গজ দূরে গিয়ে দম নিতে মাথা তুলল। দম নিয়েই ডুব দিল আবার। দ্বীপের দিকে চলেছে। ইচ্ছে করলেই ওর মাথায় গুলি করতে পারতাম আমি, কিন্তু প্রাণের ভয়ে পলায়মান কোনো মানুষকে, সে যত খারাপ লোকই হোক, হিংস্র কুমির কিংবা জলহস্তির মতো গুলি করে মারতে বাধ্য আমার। তাছাড়া লোকটার বেপরোয়া সাহসটাও ভালো লাগলো। গুলি করলাম না, অন্যদেরও গুলি করতে নিষেধ করলাম। হাসান দ্বীপে গিয়ে উঠতেই পাথরের আড়াল থেকে তার কয়েকজন অনুচরকে বের হতে দেখলাম। হাসানকে পানি থেকে উঠতে সাহায্য করলো তারা। হয় তারা পালায়নি, নয়তো HMS
ক্রোকোডাইল তার শিকার ধরে নিয়ে চোখের আড়াল চলে যাওয়ার পরপরই ফিরে এসেছে আবার। যেহেতু হাসানকে আবার ধরে আনতে হলে দ্বীপের দুর্গে হানা দিতে হবে, যেটা আমাদের পক্ষে আপাতত সম্ভব নয়, সেহেতু এগিয়ে চলার নির্দেশ দিলাম আমি সবাইকে। গাধাগুলোকে সামনে নিয়ে আবার রওনা হলাম সবাই। কপাল ভালো যে দেরি করিনি, কারণ আমরা রওনা হতে না হতেই গুলি ছুটতে শুরু করলো দ্বীপের লোকগুলো। গুলি অবশ্য লাগলো না কাউকে। একটু পরে বাঘ নিয়ে লোকগুলোর চোখের আড়ালে সরে আসতে পারলাম আমরা। তবে তার আগেই একটা গুলি গাধার পিঠে চাপানো মালপত্রে আঘাত এনে দামি ব্যান্ডের একটা বোতল, এক টিন পনির চুরমার করে দিল। এতে রেগে গেলাম আমি, কাজেই অন্যদের এগিয়ে যেতে বলে একটা গাছের আড়ালে অপেক্ষায় থাকলাম। একটু পর ছেঁড়া নোংরা একটা পাগড়ি দেখতে পেলাম, পাথরের উপর দিয়ে বের হলো। চিনতে দেরি হলো না, ওটা হাসানের। একটা বুলেট পাঠিয়ে দিলাম আমি পাগড়ির ভেতর দিয়ে, উড়ে গেল পাগড়ি। তবে দুঃখের বিষয়, ওটার নিচে যে মাথাটা ছিল সেটাই ঢোকেনি বুলেট। ঢুকলে হয়তো পরবর্তীতে অপূরণীয় অনেক ক্ষতি থেকে বেঁচে যেতাম আমরা। যাই হোক, আমার শুভেচ্ছাটুকু জানানো শেষে দ্রুত আবার যোগ দিলাম দলের সঙ্গে। গ্রামটা শীঘ্রই পাশ কাটিয়ে এলাম সবাই। ওটার ভেতর দিয়ে যাইনি আমি গুপ্ত হামলার ভয়ে। বেশ বড় গ্রাম, চারপাশে বেড়া দিয়ে ঘেরা। সাগর থেকে দেখা যায় না বাঁধের মতো উঁচু জমির কারণে। গ্রামের ঠিক মাঝখানে পূবমুখী বড় একটা বাড়ি। সন্দেহ নেই ওটাতেই হাসানের হারেম। একটু পর অবাক হয়ে লক্ষ্য করলাম বাড়িটার পাম গাছের পাতা দিয়ে তৈরি ছাদে লক লক করছে কমলা আগুনের শিখা, সেই সঙ্গে কালো ধোঁয়া ও উঠছে। সে সময় বুঝতে পারিনি কিভাবে অগ্নিকাণ্ড ঘটল, কিন্তু দু একদিন পর যখন হাঁসের কানে সোনার দুল ও কবজিতে সোনার বালা দেখলাম, আরও একজন শিকারীর আশাক বদলে যেতে দেখলাম, তখন আমার সন্দেহ হলো ওই আগুন ওদেরই কীর্তি। সত্যটা গোপন থাকলো না। জানা গেল হাঁস এবং সেই সাহসী শিকারী কারো চোখে ধরা না পড়ে বেড়া পার হয়ে পরিত্যক্ত গ্রামে ঢুকে পড়েছিল দুজন। এরপর তারা হাসানের বাড়িতে গিয়ে মহিলাদের ঘরগুলোতে ঢুকে গহনাপত্র চুরি করে চলে আসবার সময় আগুন ধরিয়ে দেয়। হান্সের ব্যাখ্যা অনুযায়ী আমাদের দামি ব্র্যান্ডি নষ্ট করায় ওটুকু করতেই হয়েছিল। আমি হয়তো রেগে যেতাম, কিন্তু যেহেতু আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেহেতু হান্সের লুটপাটকে চুরি বা ডাকাতি না ভেবে যুদ্ধের কলাকৌশল হিসেবে মেনে নিতে হলো। সব কজন শিকারী চোখ বন্ধ করে রেখেছিল ওদের আচমকা অভিযানের ব্যাপারে। কাজেই হান্স ও তার সঙ্গীর লুটের মাল অন্য শিকারীদের সঙ্গে ভাগ করে নিতে বাদ গেল না স্যামিও। এরপর এ বিষয়ে ওদের কিছু বললাম না, আর প্রত্যেকে নিজের ভাগে 8 পাউন্ড করে পেল। খুব খুশি হলো সবাই। আমি নিজে এই লুটে কুলিদের অংশ হিসেবে প্রত্যেককে 1 পাউন্ডের মালপত্র দিলাম। আমাকে স্বীকার করতেই হচ্ছে, হাসান লোকটা খুব ভালো বাগান মালিক, কারণ তার কৃতদাসদের দিয়ে চমৎকার বাগান করিয়েছিল সে। নিশ্চয়ই ভালো টাকা আয় হয় তার ওসব বাগান থেকে। বাগানগুলোর মাঝ দিয়ে পার হয়ে ঢালু জমিতে পৌঁছে গেলাম আমরা। এরপর পথটা খারাপ হয়ে গেল। অজস্র লতা গুল্মের কারণে অগ্রযাত্রা ধীর হয়ে পড়ল আমাদের। শেষে সূর্য ডোবার আগে একটা টিলার মাথায় উঠতে পেরে স্বস্তি বোধ করলাম। জায়গাটা বেশ সমতল, গাছ প্রায় জন্মেনি বললেই চলে। আস্তে আস্তে উপরে উঠে দিগন্তে গিয়ে মিশেছে জমিন। পেছনের ঝোপে ভরা জায়গাটায় সহজেই আমাদের উপর আক্রমণ আসতে পারত, কিন্তু এই খোলা জায়গায় সে ভয় আর তেমন একটা রইল না আমার। এখানে আক্রমণ করলে অনেক ক্ষতি স্বীকার করতে হবে হাসানের লোকদের। আমাদের পরাজিত করার আগেই বহু লোক হারাতে হবে। পরবর্তী কয়েকদিন পেছন থেকে আমাদের উপর নজর রাখা হলো, তবে আক্রমণ এলো না কোনো।
একটা ঝর্ণার ধারে চমৎকার জায়গা পেয়ে সে রাতের মতো থামলাম আমরা। তবে তাঁবু দাঁড় করালাম না কেন? আমরা ঝর্ণার কাছ থেকে দূরে থামিনি ভেবে পরে আফসোস হলো। ওই ঝর্ণার আশেপাশের জলাভূমিতে লক্ষ লক্ষ মশা জন্মায়। মশার এক নাগার অত্যাচারে খুব কষ্টকর সময় কাটাতে হলো আমাদের। বিশেষ করে ইংল্যান্ড থেকে সদ্য আসা স্টিফেনকে কামড়ানোয় মশাদের উৎসাহ অত্যন্ত বেশি দেখলাম। পরদিন সকালে চেনা গেল না ওকে দেখে। হাসানের সঙ্গে মারামারিতে ওর অবস্থা যা হয়েছিল, তার সঙ্গে মশার কামড় যোগ দিয়ে আরও অনেক খারাপ হয়ে গেল বেচারার অবস্থা। আরেকটা ব্যাপারে বিঘ্নিত হলো আমাদের শান্তি। কৃতদাস ব্যবসায়ীরা রাতের আধারে আক্রমণ করে বসতে পারে ভেবে পাহারা বসাতে হলো। পাহারা দেবার আরেকটা কারণ, মালপত্র নিয়ে পালিয়ে যেতে পারে কুলিরা। বলতে দ্বিধা করব না, কুলিদের সবাইকে সতর্ক করে দিলাম যে পালাতে চেষ্টা করবে সে প্রহরীদের কারো না কারো চোখে ধরা পড়বেই, আর সেক্ষেত্রে গুলি করা হবে তাদের। আরও জানালাম তারা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে খুব ভালো ব্যবহার করা হবে সবার সঙ্গে। মাঝিটো দুজনের মাধ্যমে কুলিরা আমাকে জানালো তাদের যাবার জায়গা নেই কোনো। আবারও হাসানের খপ্পরে পড়ার কোনো ইচ্ছে নেই তাদের। দেখলাম হাসান লোকটাকে অত্যন্ত ভয় পায় কুলিরা। তার কথা বলতে গিয়ে শিউরে ওঠে তারা। পিঠের চাবুকের দাগ ও ঘাড়ে জলের চিহ্ন দেখায়। কুলিরা না যাবার ব্যাপারে সত্যি কথাই বলল, তবে সে সময় ওরা সত্যি বলছে তা নিশ্চিত হবার কোনো উপায় ছিল না আমাদের। কোথাও কোনো গোলমাল হয়ে যায়নি, বা গাধাগুলো চড়তে চড়তে দূরে চলে গেল কি না দেখার জন্য ভোরে সূর্য ওঠার পরে বের হলাম আমি। হালকা কুয়াশার ভেতরে সাদা কি একটা যেন চোখে পড়ল। মনে হলো ক্যাম্প থেকে 50 গজ দূরে মাটিতে পোতা একটা লাঠির উপর ছোট কোনো পাখি বসে আছে। দেখতে গেলাম ওটা কি। কাছে গিয়ে দেখলাম গোল পাকানো একটা কাগজ রেখে যাওয়া হয়েছে একটা দণ্ডে বেঁধে। এ ধরনের দণ্ড চিঠি বহনে ব্যবহার করে স্থানীয়রা। কাগজটা খুলে ফেললাম। পড়তে কষ্ট হলো, কারণ কাঁচা হাতে বিশ্রী অশুদ্ধ পর্তুগিজে লেখা হয়েছে ওটা। লিখেছে ইংরেজ ইবলিশের দল, ভেবো না আমার হাত থেকে ছাড়া পেয়ে গিয়েছ তোমরা। আমি জানি তোমরা কোথায় যাচ্ছ। যদি ওখান থেকে ফিরে আসতেও পারো, ফিরবে আমার হাতে মরার জন্যে। আমি তোমাদের বলেছি 300 সশস্ত্র লোক আছে আমার। তোমাদের রক্তের জন্যে তৃষ্ণার্ত হয়ে আছে ওরা সবাই। ওদের নিয়ে তোমাদের পিছু আসছি আমি। যদি ধরা পড়ো তাহলে বুঝবে আগুনে পুড়ে মরতে কেমন লাগে, বা কেমন লাগে রোদের মধ্যে আগুনে পিঁপড়ের ঢিবিতে হাত পা বেঁধে ফেলে রাখলে। দেখবো তখন তোমাদের ইংলিশ ম্যানওভার কি কচু সাহায্য করতে পারে। দুর্ভাগ্য তোমাদের সঙ্গী হোক। সৎ মানুষকে ডাকাতি করা সাদা চামড়ার লুটেরার দল। এই চমৎকার চিঠিখানা যে লিখেছে তার নাম নেই, তবে বুঝতে দেরি হলো না চিঠির প্রেরক কে। চিঠিটা স্টিফেনকে দেখালাম। অসম্ভব রেগে গেল ও। এতই যে অ্যামোনিয়া দিয়ে মশার কামড়ের তৈরি ক্ষতগুলোর চিকিৎসা করছিল ও। সেই অ্যামোনিয়া খানিকটা ছলকে পড়ে গেল ওর চোখে। গোসলের পর ওর চোখের ব্যথা যখন কমলো, ওকে সঙ্গে নিয়ে এই জবাবটা তৈরি করলাম। মানুষ যাকে খুনি বলে সেই বেহাসান। যখন তুমি আমাদের হাতে বন্দি ছিলে তখনই ফাঁসি দেওয়া উচিত ছিল তোমাকে। ফাঁসি দিইনি তোমাকে, সেটা আমাদের পাপ। তুমি এমন এক নেকড়ে যে নিরীহ মানুষদের রক্ত চুষে মোটা হচ্ছ। দ্বিতীয়বার তোমাকে ফাঁসি না দেবার ভুলটা করব না আমরা। মৃত্যু কাছে এসেছে তোমার। মনে হচ্ছে আমাদেরই হাতে মৃত্যু হবে তোমার। তোমার সব লোক নিয়ে এসো যদি আসতে চাও। যত বেশি লোক নিয়ে আসবে তত খুশি হব আমরা। দুনিয়া থেকে খারাপ লোক কমাতে পারলে কমিয়ে বেশি কমাতে চাই।
আবার দেখা হবার আগে পর্যন্ত স্টিফেন সমার্স, অ্যালান কোয়াটারমেইন। চলবে পুরোটা চিঠি পরে মন্তব্য করলাম আমি। একটু করা হলো, তবে ঠিকই আছে বলল স্টিফেন। কিন্তু ওই হাসান যদি সত্যি ওর 300 লোক নিয়ে হাজির হয় তখন?